দর্শক, ইস্পাহানি মির্জা পরিচা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। কর্মবিরতিতে আজও অচল ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়, পেনশনের আন্দোলন অযৌক্তিক বললেন অর্থমন্ত্রী। কোটা বাতিলের দাবিতে ফের রাস্তায় শিক্ষার্থীরা, শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ। দেশের ৫ জেলা বন্যা কবলিত, সাজেকে আটকা ৭০০-র বেশি পর্যটক, প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। দশ দিন পর হাসপাতাল থেকে ফিরলেন খালেদা জিয়া, বাসায় রেখে চলবে চিকিৎসা। সম্পদের তথ্য চেয়ে বেনজির মতিউরকে দুদকের নোটিশ, সরকারি চাকরিজীবীদের হিসাব দাখিলে কঠোর নির্দেশনা। ভারতের উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে হুড়োহুড়ি, পদদলিত হয়ে শতাধিক প্রাণহানি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা আলোচনা করব বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে পেনশনের স্কিম বাতিলের আন্দোলন, সেটি নিয়ে। এর পাশাপাশি কোটা আন্দোলন নিয়ে আজকে রাজপথে ছিলেন শিক্ষার্থীরা, সে নিয়েও আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অধ্যাপক এম শাহিদুজ্জামান, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, তিনি অধ্যাপনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগে। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সত্তার, তিনি অধ্যাপনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছেন আখতার হোসেন, তিনি সাবেক সমাজ সেবা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু। আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই কোটা আন্দোলন নিয়ে একটা প্রতিবেদন দেখে আমরা আলোচনায় আসব। মেধা না কোটা, মেধা মেধা, এমন স্লোগানে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হাজারো শিক্ষার্থীর এই পদযাত্রা কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে। কোটা সব মিলে ৫৬% কোটা। এই কোটা হওয়ার কারণে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি, আমাদের কিন্তু চাকরির বাজারে এখন অনেক প্রতিযোগিতা হবে। নবম গ্রেড থেকে ২০ গ্রেডে যত কোটা আছে সকল কোটা বাতিল, এটা আছে আমাদের মূল দাবি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে নীলক্ষেত, নিউ মার্কেট ঘুরে সায়েন্স ল্যাবে পৌঁছায় মিছিল। একদিন লাগুক, 2 দিন লাগুক, 1 সপ্তাহ লাগুক, যতদিন পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হয় আমরা রাজপথে থাকবো এবং আমরা দাবি আদায় করে ছাড়বো। আমরা আন্দোলন আরো বড় করব এবং আগামীকালকে অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছে। পরে বাটার সিগন্যাল কাটাবন হয়ে শাহবাগে এসে অবস্থান নেন আন্দোলনকারীরা। সে সময় তাদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। সরকার কমিশন গঠন করে কোটা যেটা আছে অনগ্রসর গোষ্ঠীর জন্য কিছু পরিমাণে থাকতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই মাত্রাতিরিক্ত হওয়া যাবে না। বর্তমানের মতো এমন বৈষম্যমূলক অবস্থায় থাকা যাবে না। আমরা একটা সিদ্ধান্তে আসবে, যতক্ষণ না সিদ্ধান্তে আসতেছে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন কন্টিনিউ করবে। ঘণ্টাখানেকের সড়ক অবরোধে স্থবির হয়ে পড়ে ওই এলাকা। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শেষ বিকেলে শাহবাগ মোড় থেকে ভিসি চত্বর হয়ে আপাতত আন্দোলন শেষ করেন শিক্ষার্থীরা। কোটা বাতিলের এই আন্দোলন ঢাকার বাইরেও হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ২০১৮ সালে আন্দোলনের মুখে সরকারি চাকরিতে থাকা ৫৬% কোটার পুরোটাই বাতিল করে সরকার। পরে মুক্তিযোদ্ধার সন্তানদের রিটে হাইকোর্ট সেই পরিপত্রকে অবৈধ ঘোষণা করলে ফিরে আসে কোটা প্রথা। তাই আবারও আন্দোলনে নামেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শুরুতেই জনাব আখতার হোসেন, আপনার কাছে আসতে চাই। আপনারা এই আন্দোলনের সাথে জড়িত এবং এর আগের দফায় সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছিল এই কোটা বিরোধী আন্দোলন। আবারও নতুন করে আপনাদের মাঠে নামতে হচ্ছে কেন, সেখান থেকে যদি আলোচনা শুরু করি।
2018 সালে সারা দেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার চেয়ে আন্দোলন করে এবং সে সময়ের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণভাবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয়। দুর্ভাগ্যের বিষয় হলো অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আবারও একই বিষয় নিয়ে রাজপথে নামতে হয়েছে। আমরা দেখলাম যে হাইকোর্টের মাধ্যমে 2018 সালের যে পরিপত্র সেটাকে বাতিল করে কোটাকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। আজকে আমরা যারা শিক্ষার্থীরা আছি এখানে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী একটা অবস্থান নিয়েছে এবং মেধাভিত্তিক প্রশাসন গঠনের একটা প্রত্যয় তারা ব্যক্ত করেছে। আমরা যদি তাহলে দেখব বাংলাদেশের সংবিধান 29 অনুচ্ছেদে এবং 19 অনুচ্ছেদেও সুযোগের সমতা বা নাগরিকদের মধ্যে সমতার কথা বলেছে। 29 অনুচ্ছেদে চাকরিতে সুযোগের সমতার কথা বলা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই যে সুযোগের সমতার কথা সংবিধানে বলা হলো এটার একটা অপব্যবহার করা হচ্ছে। সংবিধানের 28, 4 এবং 29 অনুচ্ছেদে কোটা ব্যবস্থার কথা বলা আছে, কিন্তু তা বলা আছে এমন ভাবে যে সমাজের রাষ্ট্রের অনগ্রসর যারা অংশ আছেন জনগণের মধ্যে থেকে তাদের জন্য পর্যাপ্ত প্রতিনিধিত্ব তৈরির জন্য কোটা থাকতে পারে। কিন্তু বর্তমানে যেসব কোটা আছে এইসব কোটাগুলোর দিকে আমরা যদি তাকাই তাহলে দেখবো যে সুযোগের সমতা যে মূল বিধান তার থেকে যে ব্যতিক্রম সে ব্যতিক্রমই প্রধান হয়ে গেছে। কারণ মাত্র 44% মেধায় নিয়োগ পাচ্ছে আর 56% নিয়োগ পাচ্ছে কোটার মাধ্যমে। এই যে বিদ্যমান কোটাগুলো আছে কোটাগুলোর একটা ছাত্ররা জানিয়ে জনাব আখতার হোসেন, আপনার কথা শুনতে বোধহয় খানিকটা অসুবিধা হচ্ছে। ইয়ারফোনের সংযোগটি একটু পরীক্ষা করে দেখবেন আপনার। জনাব আখতার হোসেন, আপনার কথা শুনতে পাচ্ছি না আপনার কাছে, তাহলে আমরা পরে আবারও ফিরে আসবার চেষ্টা করব। এই ফাঁকে অধ্যাপক শাহিদুজ্জামান আপনার কাছে আসতে চাই। আমার মনে হয় মূল কথাটা যেটা তিনি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে বড় অংশ মানে 50% বেশি অংশ যদি কোটায় নিয়োগ হয় তাহলে আসলে মেধার মূল্যায়নটা হয় না। আপনার কি মনে হয় এই ব্যাপারে? এটা একেবারেই আমি পূর্ণাঙ্গভাবে সমর্থন করি। ছাত্ররা যে আন্দোলন করছে আমি আই স্যালিউট দেম, যে তারা অত্যন্ত একটা যুগোপযোগী আধুনিক এবং অ্যাবসলিউটলি ইম্পার্শিয়াল একটা চিন্তাধারাকে স্বার্থপরের মতো চিন্তা না করে নিজেদের মেধার প্রতি তাদের আনুগত্য। পৃথিবীতে এখন সবচেয়ে বেশি দেশগুলোয় আমরা দেখি যে কোটার যুগ চলে গিয়েছে। একসময় আমেরিকাতেও ব্ল্যাকসদেরকে ফেভার করার জন্য কোটা সিস্টেম দেওয়া হতো। সেখান থেকে আমেরিকার কোর্টে শ্বেতাঙ্গরা লড়াই করেছে রিভার্স ডিসক্রিমিনেশনের নাম করে। তারপর প্রচুর এদিক সেদিক মতামতের মত বিনিময় হয়েছে, কিন্তু কোটা সিস্টেমকে কখনো একটা প্রোগ্রেসিভ চিন্তা হিসাবে ভাবাটা অ্যাবসলিউটলি উদ্ভট। কেননা আমরা যদি ভারতের দিকে তাকিয়ে দেখেন ভারতেও কিন্তু অনেক রকমের কোটা ছিল ব্যাকওয়ার্ড কাস্টদের জন্য, কিন্তু এই কোটা এত মারাত্মকভাবে এফেক্ট করেছে যে যারা স্বাভাবিক পরীক্ষা দিত মেধার ভিত্তিতে তারা আত্মাহুতি পর্যন্ত দিয়েছে। ভারতে ছাত্রদের মধ্যে এই প্রবণতা দেখা দিয়েছে। আমাদের দেশে আমরা দেখেন মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে 50 বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে, তারপরেও এখনও মুক্তিযোদ্ধাদের ছেলেরা তারা এই কোটার মধ্যে আসার দাবি করে। তারপর ইভেন আপনি বিভিন্ন এই যে চাকমা বলেন বলেন এদেরকেও এদের জন্য আবার কোটা। এখন আপনি চাকমাদের কোটা দিচ্ছেন হিল ট্র্যাক্সের এদেরকে, চাকমারা সবচেয়ে বেশি বেনিফিট পাইছে। এখন এই যে অন্যরা যারা রয়েছে বান্দরবনে যারা থাকে
তারা বলছে যে আমরা তো ডিসক্রিমিনেটেড হয়েছি, এবং তারা এখন আবার তাদের মধ্যে থেকে আবার ইনসার্জেন্সিও শুরু হয়ে গিয়েছে, একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়ে গিয়েছে। আমার কথা হচ্ছে যে এই কোটা একটা ভয়ঙ্কর অভিশাপ, এবং 54% আমাদের দেশে কোটায় ভর্তি করা হয়। এটা মানে এতেই বোঝা যায় যে আমরা যে কত নিম্নমুখী পথে রয়েছি। এক সময় ভাবা হতো যে কোটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ স্টেপ, ডিসক্রিমিনেশনকে দূর করা, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই কোটার কারণে একটা ছেলে যে মেধার ভিত্তিতে সে যোগ্যতায় আসতে পারত তাকে ঠেলে দেয়া হচ্ছে, কেননা কোটার কারণে আরেকজনে আসবে। এই কোটার ব্যবস্থাটা একটা, আমার মনে হয় আমরা এখন এমন একটা স্টেজে চলে এসেছি যে একদম কোনো রকমের কোনো কোটাই থাকা উচিত না, কেননা মেধার মূল্যায়ন যদি না হয় তাহলে একটা জাতি কখনো উন্নতি করতে পারবে না। আমাদের অধ্যাপক ভূঁইয়ার কাছে একটু শুনতে চাচ্ছিলাম তার মতামতটা। এই যে যুক্তিগুলো তুলে ধরা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, অধ্যাপক শাহিদুজ্জামানও বলছিলেন যে আসলে বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা নিয়েই তো কথা হয় যে 50 বছর পরে মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা পেয়েছেন, সন্তানদের ব্যাপারে আসলে কোটা রাখাটা কতটুকু যৌক্তিক? না, দেখেন যে কোটা সিস্টেমটা এসছিল কেন, কোটা সিস্টেমটা এসছিল আমরা সবাই কিন্তু এখানে স্বীকার করলাম যে এটা একটা পজিটিভ ডিসক্রিমিনেশন না, অনগ্রসর শ্রেণীর মানুষকে সামনের দিকে নিয়ে আসার জন্য এই কোটা সিস্টেমটা করা হয়েছিল। আর মুক্তিযোদ্ধাদের জন্য কোটা করা হয়েছিল কেন? কারণ মুক্তিযোদ্ধারা এই দেশটা সৃষ্টি করেছে, তারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আপনার ত্যাগ স্বীকার করেছে, সেইটাকে সম্মান দেখানোর জন্য মুক্তিযুদ্ধ কোটাটা করা হয়েছে। এখন আমি তো মনে করি যে মুক্তিযুদ্ধ কোটা থাকা উচিত। এখন সেইটা কি পরিমাণে থাকবে সেটা আলোচনার বিষয়। যে আমি মনে করি বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে যারা বাংলাদেশ সৃষ্টিতে রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের সম্মানার্থে হলেও কিছু না কিছু মুক্তিযোদ্ধা কোটা থাকা দরকার। কিন্তু এখানে যেটা হয়েছে যে 2018-তে কোটা আন্দোলনের পরে সরকার কিন্তু বাতিল করে দিয়েছিল কোটা সিস্টেম, যে আদালত কিন্তু এটাকে ফিরিয়ে এনেছে। তো এখন এখানে তো আদালতে লড়াইটা করতে হবে, যে আদালত যে রায় দিয়েছে সেটার বিরুদ্ধে আপিল করতে হবে, আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। তো এখন যেটা হতে পারে যে হ্যাঁ আমরা 30% মুক্তিযুদ্ধ কোটা রাখবো কিনা সেইটা আমরা হয়তো ভেবে দেখতে পারি যে 30%-এর জায়গায় কত পার্সেন্ট রাখা যেতে পারে। আর পজিটিভ ডিসক্রিমিনেশনের জন্য এই যে ব্যাকওয়ার্ড জনগোষ্ঠীর যারা আছে তাদেরকে ক্ষমতায়ন করার জন্যে কিছু কোটা থাকা উচিত। আর কোটা হলে যে একেবারে মেধাবীরা আসতে পারে না তা না, কোটার থেকেও যারা আসে ওইখানেও তো মেধার ভিত্তিতে আসে। তো আমার মনে হয় যে হ্যাঁ 56 যে কোটার কথা বলা হচ্ছে সেইটা পুনর্বিবেচনা করা যেতে পারে, সেটা রিভিউ করা যেতে পারে, আলোচনা করে দেখা যেতে পারে। কিন্তু আমি মনে করি যে কোটা সিস্টেমটা যে কারণে এসেছিল কিছু না কিছু অনগ্রসর জনগোষ্ঠীকে সামনে আনার জন্যে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য দুই জায়গায় আমাদের কিছু না কিছু কোটা সিস্টেম থাকা উচিত। জি, একটা ভারসাম্যের কথা বলছেন আপনি। আখতার হোসেন, এখন কি আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আমরা শুনতে পাইনি, আর একটু কথা বলবেন? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। সংবিধানের মূল কথার দিকে যদি আমরা তাকাই, তাহলে একটা প্রশ্ন জুড়ে দিতে চাই জনাব আখতার হোসেন, সেটা হচ্ছে কি 4 তারিখে তো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই ব্যাপারে রায় হবার কথা রয়েছে। তো আদালতের রায়ের অপেক্ষা না করেই তার 2 দিন আগে কেন আপনাদের রাস্তায় নামতে হলো, সেখান থেকে যদি শুরু করতেন। যে গত জুন মাসের 5 তারিখে যখন হাইকোর্ট থেকে রায়টা আসলো, তখন কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রাথমিক দাবিটা ছিল যাতে এই যে রায়টা আসলো সেই রায়টাকে স্টে করানো হয়। স্টে করানোর পরে পরবর্তী পদক্ষেপ তার দিকে আগানো হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, চেম্বার আদালত হাইকোর্টের যে রায় সেটাকে স্টে করেনি। 4 তারিখে এটা শুনানির জন্য আসছে, কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত না যে 4 তারিখে অ্যাপিলেট ডিভিশন সেটাকে স্টে করবে কিনা। যদি এই হাইকোর্টের যে রায় আছে সেটাকে যদি বলবৎ রাখা হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা 2018 সালে যে ত্যাগের ভিতর দিয়ে কোটার অভিশাপ থেকে এ জাতিকে মুক্তি করেছিল সেই জিনিসটা ধূলিসাৎ হয়ে যাবে। এবং আমরা যারা শিক্ষার্থীরা আছি আমরা মনে করছি যে বর্তমানে আমাদেরকে
সংকটের মধ্যে শিক্ষার্থীদেরকে ফেলা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা কথা বলার ক্ষেত্রে তাদেরকে খুব সাবধান থাকতে হচ্ছে। এবং শিক্ষার্থীরা সাবধান, কারণ শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের যে স্পিরিট আছে, সংবিধানের যে স্পিরিট আছে, তার পক্ষেই তারা কথা বলেছে। আমরা কোর্টের কাছ থেকে মুক্তিযুদ্ধের যে প্রামাণ্য দলিল আমরা পেয়েছি, সংবিধান, সেই সংবিধানে যেমন করে কোটার ব্যাপারে আলাপ দেওয়া আছে, সেটাকে বাস্তবায়নের দিকে আমরা কোর্টের মতামতটা আমরা দেখতে চাই। আমরা শিক্ষার্থীরা এমনটাই চাই। কিন্তু এমন অবস্থায় আরো কিছু কথা থেকে যায়। আমরা যদি ক্ষমতার যে বিভিন্ন অংশগুলো বিভিন্ন জনের বিভিন্ন বিভাগের কাছে আছে, সেটাকে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে সরকারের পক্ষ থেকে যে নীতিগুলো নেওয়া হয়, সেই ব্যাপারগুলোতে কোর্টের আদতে এইভাবে হস্তক্ষেপ করার সুযোগটাই থাকে না। সরকার নীতি গ্রহণ করে, সেই নীতিটা সেটা সাংবিধানিক কি অসাংবিধানিক সেই পর্যায়ে কোর্ট বক্তব্য দিতে পারে। ঠিক তেমনি ভাবে কোটা থাকবে কি থাকবে না, এটা সংবিধানে কিন্তু সরকারের কাছে, সরকারের মর্জির উপরে এটা নির্ভর করানো হয়েছে। এবং সেখানে দুইটা জিনিস স্পষ্ট করে বলা হয়েছে যে কোটা থাকতে পারে শুধুমাত্র অনগ্রসর অংশের জন্য এবং তাদের পর্যাপ্ত প্রতিনিধিত্বের জন্য। সেটা কি আপনারা ভাবেন যে আসলে সেটা কতটুকু হলে আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে, যে কত শতাংশ থাকলে সেটা যৌক্তিক? আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা 2018 সালে যখন আন্দোলন করি, তখন আমরা 10% একটা সীমারেখা আমরা দিয়েছিলাম। আমি পার্সোনালি মনে করি যে 5% মতো কোটা থাকতে পারে, কিন্তু কোনোভাবেই এই কোটা মোট যে নিয়োগ আছে তা 10% অতিক্রম করে যাওয়ার মতো অবস্থায় নাই। বর্তমানে যারা প্রতিবন্ধী যারা আছেন, তাদেরকে কিছু পরিমাণে কোটা দেওয়া যেতে পারে। যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর আছেন, তাদেরকে কিছু পরিমাণে কোটা দেওয়া যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে ঢালাওভাবে যেভাবে কোটা দেওয়া হচ্ছে সেটা দেওয়া উচিত নয়। জি। এবং যারা শিক্ষার্থীরা আছেন, তাদের দাবির দিকে কিন্তু আমাদের একটু খেয়াল রাখা দরকার। শিক্ষার্থীরা এবারের যে আন্দোলন করছেন, সেখানে স্পষ্ট করে তারা বলেছেন যে 18-র পরিপত্র আগে পুনর্বহাল করতে হবে। 18-র পরিপত্র পুনর্বহাল করে একটা কমিশন গঠন করে, সেই কমিশনের মাধ্যমে সেখানে দেশের যারা বুদ্ধিজীবী আছেন, শিক্ষক সমাজ আছেন, ছাত্রদের প্রতিনিধি আছেন, তাদেরকে সেখানে নিয়ে এসে তাদের বক্তব্যগুলোকে একখানে করে কোটা একটা যৌক্তিক পুনর্বন্টন হতে পারে, এই কথা কিন্তু শিক্ষার্থীরা বলছে। আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি আপনার কথা, জনাব আখতার হোসেন, ধন্যবাদ আপনাকে। এই ফাঁকে অধ্যাপক সত্তার আপনার কাছে আসতে চাই। এই যে ছাত্রছাত্রীদের আন্দোলন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে দেখা যাচ্ছে, এর বাইরেও এর বিস্তৃতি এর আগে আমরা দেখেছি। আপনার কাছে কি মনে হয়েছে এই যে যুক্তিগুলোর কথা একটু আগে জনাব আখতার হোসেন বলছিলেন বা অধ্যাপক শাহিদুজ্জামান বলছিলেন, তার সাথে আবার একটা ভারসাম্যের কথাও আমরা অধ্যাপক ভূঁইয়ার কাছ থেকে শুনেছি, এই ক্ষেত্রে আসলে কোন পথে এগোনো উচিত বলে আপনার মনে হয়? অধ্যাপক সত্তার শুনতে পাচ্ছেন? অধ্যাপক মাফরুহ সত্তার কি শুনতে পাচ্ছেন আমার কথা? কিন্তু আসলে আমি আপনার প্রশ্নটা ভালো মতো শুনতে পাইনি। এই আমরা দুরকম মতামত শুনলাম। তো একদিকে হচ্ছে কি 10%-এর মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখা, অন্যদিকে অধ্যাপক ভূঁইয়া বলছিলেন যে কিভাবে আসলে ভারসাম্যটা রেখে, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে এই ব্যবস্থাটাকে হয়তো পুনর্গঠন করা চলে। আপনার কি মনে হয়? আচ্ছা, প্রাথমিকভাবে আসলে একটা কথা বলে নেওয়া ভালো, যদিও আমি নিজে আইনজ্ঞও নই, আর আমি এই বিষয়ে মহামান্য আদালত কি রায় দিয়েছেন সেটাও আমি খুব ভালো মতো জানার সুযোগ হয়নি। গণমাধ্যম থেকে যতটুকু বুঝেছি যে আসলে একটি যে পরিপত্র জারি হয়েছিল এই সংক্রান্ত, সেটার বিষয়ে মহামান্য আদালত একটি রায় দিয়েছেন। কিন্তু আমরা যে বিষয়ে আলাপ করছি, আমার মনে হয় সেটি ঠিক মহামান্য আদালতের যদি এই বিষয়ে কোনো মতামত থেকে থাকে, তাহলে সেটা আমি অন্তত না জেনেই বলছি। কিন্তু কারণ হচ্ছে যে আসলে আমি যাই মনে করি না কেন, আমাদের দেশের আইন অনুযায়ী মহামান্য আদালত যখন কোনো রায় দেন, তখন আমি ইচ্ছে করলেও
এ বিষয়ে কোনো বিরূপ মন্তব্য করতে পারি। তো সেটা বলে নিয়েই আমি বলি যে আসলে কোটার যে বিষয়টি আসলে দুইজন আমাদের সম্মানিত শিক্ষক ইতিমধ্যেই খুব সুন্দরভাবে বলেছেন। আমাদের যিনি আন্দোলনকারীদের পক্ষ থেকে উপস্থিত হয়েছেন তিনিও বিষয়টি বলেছেন। আসলে এই বিষয়ে খুব বিতর্কের তেমন সুযোগ নেই, বিষয়টি সহজ। এ বিষয়ে অনেক রকমের মতামত থাকতে পারে, কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে সেটি হবে। তবে একটি বিষয় নিশ্চিত যে বলাই যেতে পারে যে আসলে আমাদের দেশে যেই হারে কোটাটি রয়ে গেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে আসলে শুধু যে মেধার অবমূল্যায়ন হচ্ছে তাই নয়, আমি মনে করি যে এর মাধ্যমে দেশের যে প্রশাসন সেই প্রশাসনেও একটি বিরূপ প্রতিক্রিয়া করতে পারে। আর যে কোনো কোটা রাখার যে সুনির্দিষ্ট আমি বলবো যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটাকে সফল করতে যতটুকু করা প্রয়োজন, যে কথাটি কিছুক্ষণ আগে আমাদের বলছিলেন যে প্রয়োজন বোধে একটি কমিশন করে অথবা যারা আছেন এই বিষয়ে অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে যেইভাবে আছে আমিও আপনাদের সাথে একমত, এইভাবে কোটা রাখা দেশের জন্য মঙ্গলজনক। জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর মুক্তবাক। আমরা এবারে শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে আসতে চাই। আপনারা শিরোনামে দেখছিলেন যে ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয় একরকম অচল হয়ে রয়েছে শিক্ষকদের আন্দোলনে। তারা নতুন যে পেনশন ব্যবস্থা সেখানে থাকতে চাচ্ছেন না, এই তাদের দাবি। এ নিয়ে একটা প্রতিবেদন দেখে আমরা আলোচনায় আসবো। বৃষ্টিবাদল উপেক্ষা করেই সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহার সহ ৩ দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জড়ো হন কাউন্সিল ভবনের সামনে। বৃহত্তর স্বার্থে এবং আমাদের শিক্ষক সমাজের যে মর্যাদা আছে সেই মর্যাদা অক্ষুণ্ণ রাখার স্বার্থে কিন্তু আমাদের জন্য অত্যন্ত কষ্টকর যে শ্রেণীকক্ষে না যাওয়া বা পরীক্ষা না নেওয়া, সেই কষ্টকর কাজগুলো আমাদের করতে হচ্ছে, কারণ আমাদের আসলে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সংহতি জানাতে এসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকায় একটি মহলের অপতৎপরতায় রাস্তায় নামতে হয়েছে শিক্ষকদের। ক্লাস বর্জন করে আন্দোলন করবে না, এই স্বাধীন দেশের সভ্য দেশ আমরা কখনো ভাবি নাই, কিন্তু আমাদেরকে সরকারের ভিতরে একটা গ্রুপ বাধ্য করেছে যে এই প্রত্যয় স্কিমটা চালু করার পরে আমাদেরকে হঠাৎ করে প্রত্যয় স্কিমের মধ্যে এনে সরকারি কর্মকর্তাদের জন্য আগামী বছর করা হবে, এটাও তো খুব দুঃখজনক। আমরা মনে করি সার্বজনীন হলে সবার জন্য একই রকম সিস্টেম থাকা উচিত। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে একই দাবিতে সমাবেশ করেন শিক্ষকরা। তারা জানান, বাড়তি পাঠদানে পুষিয়ে দেয়া হবে শিক্ষার্থীদের ক্ষতি। ঘোষণা দেন, দাবি পূরণ ছাড়া ফিরবেন না ক্লাসে। এত কাটাকুটির খেলা আপনি আমাদের সাথে করবেন আপনারা, আর আমাদের পাটিগণিত শিখাবেন না, হতে পারে না। বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও আন্দোলনের পক্ষে সমাবেশ করে শিক্ষক সমিতি। বঙ্গবন্ধু চত্বরে সংহতি জানান কর্মকর্তারা। আমরা প্রত্যাহার চাই, বাতিল চাই, কারণ আমরা মনে করি যে এই পেনশন স্কিমের মাধ্যমে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব। বিশ্ববিদ্যালয়ের জন্য প্রতিশ্রুত সুপার গ্রেড, যেটা অলরেডি প্রতিশ্রুত ছিল এবং প্রস্তাবিত ছিল, সেটা অন্তর্ভুক্তি করুন। আর বরিশাল বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ঘিরে সংঘর্ষে জড়ান কর্মকর্তাদের দুই পক্ষ। দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ৩ দফা দাবিতে রংপুরেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন শিক্ষকরা। শুরুতেই অধ্যাপক শাহিদুজ্জামান আপনার কাছে আসতে চাই, অবসরের পরে অবসর ভাতা নিয়ে এখনকার শিক্ষকরা কেমন আছেন এবং পরিবর্তিত পরিস্থিতিতে আসলে কি হতে চলেছে নিয়ে সরকারের একরকম বক্তব্য রয়েছে, শিক্ষকরা আরেক রকম বলছে। আপনার হয়তো একটু দূরে দাঁড়িয়ে দেখার একটা সুযোগ রয়েছে, সেখান থেকে যদি আলোচনাটা শুরু করি। আমি একটু দূরে দাঁড়ালেও আমিও একজন প্রাক্তন শিক্ষক এবং আমি একজন পেনশনভোগী।
এবং আমি নিশ্চয়ই এটা বলবো যে আমি খুব একটা অখুশি না। সরকার যে পেনশন ব্যবস্থা করেছে গত 10-15 বছর ধরে, আমরা যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে রিটায়ার করেছি, মোরলেস যে ব্যবস্থাটা চলে এসছে, আত্মসম্মান নিয়ে কোনোভাবে বেঁচে থাকা যায়, এবং সেখানে আঘাত করাটা, এটা আমি নিজেই ফিল করতে পারি যে শিক্ষকরা বাধ্য হচ্ছে। ওই যে একটু আগে জিনাত বলল না, দেয়ালে পিঠ থেকে গেছে, সত্যিই তাই। আসলে এটা চিন্তা করার বিষয়। দেশের অনেক কিছুই সমালোচনা করা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা জানি যে জাতির বিবেক, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও তাদেরকেও আমরা ধরে নেই যে তারাও জাতির বিবেক। হয়তো অনেকের অনেক মতামত থাকতে পারে যে তারা ইয়ে করেনি, কিন্তু একটা কথা তো সত্যি যে শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্থিতি দিয়েছে, উচ্চশিক্ষার ধারাবাহিকতাকে কন্টিনিউ করার পথ তারা খুলে দিয়েছে। তাদের সমালোচনা সত্ত্বেও তারা কিন্তু শিক্ষা কার্যক্রমকে চালিয়ে গিয়েছে। যেখানে তারা অনেক আন্দোলন করতে পারত, অনেক কিছু বিবেকের তাড়নায় করতে পারত, করেনি। কিন্তু তারা ছাত্রছাত্রীদের মুখের দিকে তাকিয়ে তারা কিন্তু এই শিক্ষা কার্যক্রম চালিয়ে গিয়েছে। কিন্তু আজকে কেন তাদের সাথে আলোচনা না করে এই আমলারা তারা এইভাবে চাপিয়ে দেবে? এটা অকল্পনীয় আমার কাছে মনে হয়। এইসব আমলারা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকেই বের হয়ে এসছে। তারা কি জানে না শিক্ষকদের চিন্তাধারা, শিক্ষকদের জ্ঞানের মাত্রা কোথায় রয়েছে এবং তারা কোথায় রয়েছে? শ্রেষ্ঠ যারা মননের বেশিরভাগই 80% আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ে আসে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা প্রতিষ্ঠান যেখানে বেশিরভাগ শিক্ষকই কিন্তু উচ্চশিক্ষায় যে ইচ্ছা করলে অনেক বেশি উপার্জন করার মতো চাকরিতে থাকতে পারতো, অধ্যাপনা করতে পারতো। তারা সেটা না করে বড় রকমের ত্যাগ স্বীকার করেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটের কথা চিন্তা করি, অন্য বিশ্ববিদ্যালয়েও একই, তারা শিক্ষাদানে মনোনিবেশ করেছে। ছাত্রদের এখন আমার মনে হয় একটা বড় দায়িত্ব রয়েছে। তারা এটা উপলব্ধি করা উচিত যে এই যে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা গ্রহণ করছে, এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকিয়ে দেখুক যে সেখানে কত টিউশন দিতে হয়। তারা যেই টাকায় পড়ছে তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলছি তাদের উচিত হবে শিক্ষকদের হাত শক্ত করা। শিক্ষকদের মূল কি বলে আকর্ষণ হচ্ছে ছাত্রছাত্রীরা। ডেফিনেটলি আমি বলতে পারি যে শিক্ষকরা কখনো ছাত্রছাত্রীদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এই আন্দোলনে যেত না। তারা যেতে বাধ্য হয়েছে, কেননা তাদের এটা আগামী দিনগুলোয় তারা এটা বুঝতে পারছে যে এই ধরনের পেনশন ব্যবস্থা ইন্ট্রোডিউস করার অর্থ হচ্ছে যে তাদের আস্তে আস্তে স্লো পয়জনিং করা, তাদের সুযোগ সুবিধাগুলো নিয়ে পড়া। আপনি এখন তাকিয়ে দেখেন অন্যান্য সেক্টরগুলোতে, আমি একটা কথা না বলে পারছি না, আপনি সামরিক বাহিনীর অফিসারদের দিকে তাকিয়ে দেখেন। আমি আজকে পেনশনে, আমার হাই ডায়াবেটিস, আমাকে ইনসুলিন কিনে নিজের খরচে ইনসুলিন কিনতে হয় হাই রেটে, এবং আমার অনেকখানি উপার্জন চলে যায় আমার স্বাস্থ্য বেঁচে থাকার প্রয়োজনে, স্বাস্থ্যের প্রয়োজনে। কিন্তু একটা সামরিক বাহিনী অফিসার সম্পূর্ণ ফ্রি ট্রিটমেন্ট পায়। সে তার সমস্ত দামি ওষুধপত্র সে ক্যান্টনমেন্টে পায়, তার প্যাথোলজিক্যাল টেস্ট সে ফ্রিলি করতে পারে, সে তার বিনোদনের জন্য রয়েছে শত শত গলফ কোর্স, সেখানে কিন্তু সিভিলিয়ানরা যেতে পারে না। আমি যদি ওইখানে আমার স্বাস্থ্যের জন্য একটু গলফ খেলতে চাই, আমাকে 15 লক্ষ টাকা চান্দা দিতে হবে। আর সামরিক বাহিনীর একটা অবসরপ্রাপ্ত অফিসার, তারা রাষ্ট্রীয় জমিতে গলফ খেলবে, তাদেরকে কোনো টাকা দিতে হয় না। তাদের চিকিৎসা বলেন, বিনোদন বলেন, হাজার হাজার উপায় রয়েছে। তারা ইচ্ছামতো বিদেশে যায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন আর বিশ্ববিদ্যালয়গুলো বলেন, এখান থেকে আমরা প্রত্যেক বছরে আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা উপহার দিচ্ছি। সেই তুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কি পায়, কতটুকু পায়? তারা হয়তো অনেক পথ বের করে নেয় কোনোভাবে বেঁচে থাকতে। কিন্তু আজকে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন রিটায়ার করে, তারা একটা অনিশ্চিত সমুদ্রের মধ্যে তাদের ভাসিয়ে দেওয়া হয়। হঠাৎ সে উপলব্ধি করে, আমি তো আজ একা, আমি আমার এই পরিচিত জগৎ থেকে বাইরে চলে এসেছি। সেই জায়গাটায় এখন এই আমলারা হাত দিয়েছে। এবং এই যে বিভিন্ন সেক্টরের বিভিন্ন ইয়েরা রয়েছে যারা উপার্জন করছে, কত দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। সেই তুলনায় আমি তো বলবো যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরাই হচ্ছে একমাত্র যাদের সততাকে আমি নিশ্চিতভাবে বলতে পারি কেউ প্রশ্ন করতে পারবে না।
অনেক রকমের ইয়ে করে। আর ছাত্রছাত্রীদের এটা বোঝা উচিত যে শিক্ষকদের যদি মর্যাদা না থাকে, তাদের যদি ভবিষ্যৎ রিটায়ারমেন্টের পর তার বেঁচে থাকার নিশ্চয়তা না থাকে, তাহলে তারা শিক্ষা দিতে পারবে না। ছাত্রছাত্রীদের সম্মানার্থেই কিন্তু এই শিক্ষকদের আন্দোলন। এবং আমি মনে করি যে ছাত্রীরা যেমন কোটার ব্যাপারে আন্দোলন করছে, তেমনি তাদের একই রকমভাবে শিক্ষকদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন দেওয়া উচিত। জি, ধন্যবাদ। অধ্যাপক ভূঁইয়া, আপনার কাছে আসতে চাই। বারবার শিক্ষকদের তরফ থেকে একটা কথা বলা হচ্ছে যে সরকারের মধ্যে কেউ হয়তো শীর্ষ নেতৃত্বকে ভুল বুঝিয়ে এই কাজটি করাচ্ছেন, সেটা কারা? সেটা তো আপনাদেরকে অনুসন্ধান করে দেখতে হবে। নিশ্চয়ই সরকারের মধ্যে কোনো না কোনো গ্রুপ আছে। কেন এটা শিক্ষকরা আমরা মনে করি, দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন 2023-এর 17ই আগস্ট ঘোষণা করলেন এই যে সর্বজনীন পেনশন স্কিম, তখন উনি ওনার বক্তব্যে বলেছিলেন যে এই পেনশন স্কিমটা করা হচ্ছে তাদের জন্য যাদের কোনো পেনশন নাই। বাংলাদেশে যারা বেসরকারি খাতে চাকরি করেন বা সরকারি চাকরি করেন না বা পেনশনভুক্ত না, ওই জনগোষ্ঠীকে অবসরকালীন সময়ে সুরক্ষা দেওয়ার জন্য এই পেনশন স্কিমটা করা হয়েছে। তারপরে আমরা কি দেখলাম যে হঠাৎ করে প্রত্যয় নামক একটা স্কিম করে সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করা হলো। তো আমার প্রশ্ন হলো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং প্রজাতন্ত্রের কর্মচারীরা সবাই তো একই পেনশনের ভুক্ত ছিলেন, তো হঠাৎ করে শিক্ষকদেরকে কেন প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত করা হলো? যেই সর্বজনীন পেনশন স্কিমের মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে যাদের পেনশন নাই তাদেরকে অন্তর্ভুক্ত করা, তো কেন আমাদেরকে করা হলো? এই প্রশ্নটা যদি আপনি খতিয়ে দেখেন তাহলে হয়তো বুঝবেন এখানে কেউ হয়তো কিছু করছে। তারপরে যখন শিক্ষকরা আন্দোলনের ঘোষণা দিলেন, আমরা তো আপনার ধারাবাহিকভাবে এই আন্দোলনকে আজকে এই পর্যায়ে এনেছি যে আন্দোলনের এক পর্যায়ে এসে বলা হলো যে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য একটা নতুন স্কিম চালু করা হবে। তাহলে ধরেন একই জনগোষ্ঠী একই সিস্টেমের মধ্যে ছিল, এখন আলাদা করে আরেকটা সেবক স্কিম করা হবে, কেন করা হবে? তারপরে সেটার আবার কার্যক্রম শুরু হবে বা 1 বছর পরে, তো এখন নয় কেন? যে এই যে দেখেন যেভাবে বিভেদটা সৃষ্টি করা হলো, যে পেনশনভুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রজাতন্ত্রের কর্মচারী দুই পক্ষই একটা সিস্টেমের মধ্যে ছিলেন, সেখানে একটা পক্ষকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আপনি বের করে দিলেন আর প্রজাতন্ত্রের কর্মচারী। এখানে আসলে হাতে কলমের তফাৎটা কি হবে নতুন স্কিমে? আসলে নতুন স্কিমের সমস্যা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে ধরেন এই যে আমি তো একজন অধ্যাপক, আমার জন্য কোনো সমস্যা হবে না, কিন্তু যিনি কালকে জয়েন করবেন, ধরেন এই যে আজকে জুলাইয়ের 1 তারিখ থেকে, তো গতকালকে থেকে এটা ইমপ্লিমেন্টেড হয়েছে প্রত্যয়, এটাতে সমস্যাটা যেটা হবে, ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এই যে এখানে শাহিদুজ্জামান স্যার আছেন, উনি যেদিন রিটায়ারমেন্টে গেলেন উনি কিন্তু এককালীন গ্র্যাচুইটি হিসেবে 80,71,000 টাকা উনি পেয়েছেন। তো এই এককালীন গ্র্যাচুইটিটা তো আর থাকবে না। তারপরে আমাদের যে বিদ্যমান পেনশন সিস্টেম, সেই পেনশন সিস্টেমে আমাদের কোনো টাকা কন্ট্রিবিউট করতে হতো না, এখন কিন্তু আমাকেও 10%, আমার যে বেসিকের 10% অথবা সর্বোচ্চ 5,000 টাকা আমাকে কন্ট্রিবিউট করতে হবে। তারপরে হচ্ছে আপনার এই যে ধরেন একজন শিক্ষক 65 ইয়ার্সে রিটায়ারমেন্টে যাওয়ার পরে আপনার উনি আজীবন পেনশন ভোগ করতেন এবং ওনার নমিনি স্ত্রী এবং ওনার যদি কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ ছেলে মেয়ে থাকেন তারাও আজীবন এই পেনশনটা ভোগ করতেন। কিন্তু নতুন স্কিমে গিয়ে যেটা বলা হচ্ছে যে শিক্ষক যদি বেঁচে থাকেন উনি আজীবন পাবেন, কিন্তু ওনার নমিনি আজীবন পাবেন না, 75 বছর, ওই শিক্ষকের বয়স 75 হওয়া পর্যন্ত পাবেন। তারপরে আরেকটা সমস্যা ছিল যে শিক্ষকদের রিটায়ারমেন্টের বয়স তো 65 বছর, এখানে 60 বছরে রিটায়ারমেন্ট গণ্য করা হয়েছে। তো সেটি আজকে একটা প্রেস রিলিজ, পেনশন কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ ইস্যু করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে শিক্ষকদের, এটাও কিন্তু শিক্ষকদের আন্দোলনের মধ্যে আজকে একটা প্রেস রিলিজ দিয়ে কিছু জায়গা পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে যে শিক্ষকদের রিটায়ারমেন্ট 65 বছর থেকে ধরা হবে, কিন্তু একটা বড় গোজামিল সেখানে রয়ে গেছে তাদের 8 নম্বর পয়েন্টে। সেইটা কি? তারা বলছেন যে যারা পেনশন কর্তৃপক্ষ যারা হিসেব করেছেন তারা বলছেন শিক্ষকরা যে টাকাটা জমা করবেন, এই যে ধরেন 10% করে, সেটা তারা হিসাব দেখিয়েছেন 18 লক্ষ টাকা আমরা জমা করব 30 বছর যদি আমরা সার্ভিস করি, তো আমরা সেটা 12.5 গুণ পাবো, এটা হচ্ছে তাদের দাবি। কিন্তু তারা এই 12.5 গুণ যে পাওয়ার কথা বলছেন,
যে টাইম ভ্যালু অফ মানি সেটা বিবেচনায় নেন নাই। কারণ আমি ধরেন এই যে 5,000 টাকা যে আমি পেনশন ফান্ডে যে জমা রাখছি প্রতি মাসে, এই টাকাটা যদি আমি একটা কমার্শিয়াল ব্যাংকে রাখি, আমি তো ধরেন আমি 10% হারে যদি ইন্টারেস্ট পাই, তাহলে আমি 65 ইয়ার্স পর্যন্ত যদি এই সেভিংসটা আমি করে যাই, তাহলে তো আমি 65 ইয়ার্সের পরে আমি রিটায়ারমেন্ট করলে আমার এই টাকাটাই তো 1,16,00,000 টাকা হবে। তাহলে আমি কিভাবে 12.5 গুণ পাচ্ছি? তো এইরকম নানা ধরনের গোঁজামিল উপস্থাপন করা হয়েছে। তো সেই কারণেই আমরা বলছি যে এই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার। যেমন ধরেন আজকে মাননীয় অর্থমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন যে উনি বলেছেন অযৌক্তিক। তো আমার কাছে মনে হয়েছে মাননীয় অর্থমন্ত্রী খুব সম্ভবত আমাদের যে বক্তব্য সেই বক্তব্য উনি নিজে রিভিউ করে হয়তো দেখেন নাই। কারণ হচ্ছে হয়তো ওনাকে অর্থ মন্ত্রণালয় বা ওনার অফিস থেকে যেভাবে ব্রিফ করা হয়েছে উনি একটা বক্তব্য দিয়েছেন। উনি কিন্তু আমাদের সাথে কোনো আলোচনাও করেন নাই। যে উনি যদি আমাদের সাথে আলোচনা করে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করতাম, তারপরে যদি উনি বলতেন যে না আপনাদের কথায় যুক্তি নাই, আমরা 35টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই পেনশন যে নতুন যে পেনশন স্কিম সেটার দুর্বলতাগুলো তুলে ধরছি, এবং সেই অনুসারে কিছু কিছু কারেকশনও কিন্তু আজকের প্রেস রিলিজে আছে, আপনি দেখবেন। তো যদি পুরোটাই ভালো হতো তাহলে আমাদের সমালোচনার পরে এই জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে, স্পষ্টীকরণ প্রয়োজন হচ্ছে কেন? আমার মনে হয় আমরা ধরেন এই যে ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বা মুক্তিযুদ্ধের চেতনাধারী এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষকদের একটা বড় ভূমিকা আছে। তো আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক, আমরা তার দৃষ্টি আকর্ষণ করি যে শিক্ষকরা যে রাজপথে আজকে নেমেছেন, তারা যে আন্দোলন করছেন, শিক্ষকরা এই আন্দোলনটা করতে চান না। কেন করতে চান না? কারণ শিক্ষকদের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে তার ক্লাসরুম, তার গবেষণাগার। শিক্ষক ক্লাসরুমে থাকতে চায়, গবেষণাগারে থাকতে চায়। এই যে সব কিছু ভালোভাবে চলছিল, হঠাৎ করে কেন কারা এই শিক্ষকদেরকে রাজপথে নামিয়ে দিল? এবং এটার ফলে কি হবে? যে এই যে মনে করেন এই যে এতগুলো শিক্ষক রাজপথে নামলো, তাদের মনে তো একটা ক্ষোভের সঞ্চার হয়েছে, তাদের মধ্যে বেদনার সঞ্চার হয়েছে যে আমরা যারা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ করতে চান, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান, স্মার্ট বাংলাদেশের সবচেয়ে বড় সহযোগী শক্তি কারা? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই তো জ্ঞান দান করবেন, শিক্ষার্থীদেরকে স্মার্ট সিটিজেন তৈরি করার ক্ষেত্রে কাজ করবেন। এখন তারা যদি অসন্তুষ্ট থাকেন, তাদের যদি অভাব অভিযোগ থাকে, তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন সেটি কিন্তু ব্যাহত হবে। এবং সেই কারণে আমরা আরও দুটি দাবি কিন্তু আমাদের শিক্ষকদের পক্ষ থেকে করা হয়েছে। একটা হচ্ছে সুপার গ্রেডে আমাদেরকে প্রদান করা। আপনার হয়তো মনে থেকে থাকবে 2015 সালে 8ম বেতন স্কেলে যখন আমরা আন্দোলন করি, যে আমাদেরকে যে অবনমন করে দেওয়া হয়েছিল, সেই আন্দোলনের সময় এই আন্দোলন যখন আমরা সমাপ্ত করি তখন একটা সমঝোতা হয়েছিল সরকারের সাথে, যে সরকার যা সিনিয়র সচিব যেমন করেছে একটা স্কেল, আমাদেরও সিনিয়র শিক্ষকদের জন্য একটা সুপার গ্রেড করবে, সেরকম একটা আশ্বাস ছিল। তো সেটা কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। আমরা চাই যে সেটা বাস্তবায়িত হোক। তারপরে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ধরেন আমাদের পূর্বপুরুষ যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তারা সবসময় একটা স্বতন্ত্র বেতন স্কেলের কথা বলেছেন। কারণ শিক্ষকদের কাজের ধরন অন্যান্যদের ধরন থেকে আলাদা। এবং সারা পৃথিবীতেই আপনি দেখেন, ইভেন পাশের দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সব জায়গায় কিন্তু শিক্ষকদের স্যালারি অনেক বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। তো আমরাও চাই যে শিক্ষকদের জন্য একটা উন্নত এবং উচ্চ বেতন স্কেল সরকার নির্ধারণ করুক, যাতে শিক্ষকরা গবেষণা এবং পড়াশোনায় মনোনিবেশ করতে পারে। তো সেই দাবিগুলো সরকারের কাছে আমাদের আছে। আমরা আশা করি যে সরকার হয়তো দ্রুত এই বিষয়ে মনোযোগ দেবে। অধ্যাপক সত্তার, আপনার কাছে এই পর্যায়ে ফিরে আসতে চাই। এই যে দাবির কথা বলা হচ্ছে, সেখানে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে শিক্ষকরা আন্দোলন করছেন তারা তো আসলে এর দ্বারা সেভাবে প্রভাবিত হওয়ার কথা নন, কারণ এটা নতুন যারা চাকরিতে যোগ দিচ্ছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। ফলে যারা এখনো চাকরিতে যোগই দেননি তাদের তরফ থেকে এত বড় আন্দোলন এবং এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়কে স্থবির করে দেয়া কতটুকু যৌক্তিক হচ্ছে? আনমিউট করে নিতে হবে অধ্যাপক সত্তার, শুনতে পাচ্ছি না। দুঃখিত, ধন্যবাদ। আসলে যৌক্তিকতার যে বিষয়টি এসছে,
প্রথমত আসলে প্রশ্নটা হওয়া উচিত ছিল যারা এই যৌক্তিকতা নিয়ে কথা বলছেন তাদের জন্য, যে যেইটা চাপিয়ে দেওয়া হয়েছে সেটা যৌক্তিক কিনা। এর পরের প্রশ্ন হচ্ছে আসবে যে যারা করছেন তাদের এই আন্দোলন যৌক্তিক। তারপরে প্রশ্ন আসতে পারে যে আমরা এফেক্টেড কিনা। হ্যাঁ, তো আসলে তৃতীয় প্রশ্নটাই সামনে নিয়ে এসছেন স্বাভাবিকভাবেই, অত্যন্ত যুক্তি ছাড়াই। তারপরেও কথাটি যে কত হাস্যকর সেটা বোঝা যাবে যে দুরকম এখানে আছে। একটা হচ্ছে এখন বলা হচ্ছে ঠিকই যে আমরা যারা অধ্যাপক হয়ে গেছেন বা যারা যোগদান করেননি তারা এফেক্টেড হবে না, কিন্তু আমি দুই ভাবে বলি। একটা হচ্ছে কি যে এই আমরা যারা অধ্যাপক হয়ে গেছি তারা এমনও কিন্তু হতে পারে আরেকটি প্রজ্ঞাপন জারি করে আবার বলা হতে পারে যে না, ওনারা অধ্যাপক হলেও ওনাদেরকেও কি করতে হবে, এই স্কিমের আওতায় নিয়ে আসা। এটা হচ্ছে প্রথম কথা, এটা হতে পারে। এটা আমার ব্যক্তিগত একটা আশঙ্কা আছে। আর তার চেয়ে বড় যৌক্তিক জায়গাটি হচ্ছে যে মনে করেন যারা এখন যোগদান করছেন তারা ছাড়াও যারা আগে যোগদান করেছেন কিন্তু প্রভাষক ছিলেন, তারা যখন সহকারী অধ্যাপক হবেন, যারা এখন সহকারী অধ্যাপক আছেন তারা যখন সহযোগী অধ্যাপক হবেন, যারা এখন সহযোগী অধ্যাপক আছেন তারা যখন অধ্যাপক হবেন, যারা এখন অধ্যাপক গ্রেড 1 আছেন তারা যখন অধ্যাপক মানে তৃতীয় গ্রেডের অধ্যাপক আছেন তারা যখন দ্বিতীয় গ্রেডে যাবেন, প্রথম গ্রেডে যাবেন, এই প্রত্যেকটি স্তরেই কিন্তু এফেক্ট করার কথা, এফেক্ট করবে বলেই মনে হচ্ছে। অতএব এটাকে আমি এক ধরনের ছল চাতুরি বলবো যে যারা দায়িত্ব নিয়ে কথাটা বলছেন তাদেরকে দায়িত্ব নিয়ে কথাটা বলা উচিত, এইভাবে অযৌক্তিক কথা বলা উচিত হবে না। কোনোভাবেই এটা সঠিক না। এটা হচ্ছে একটা কথা যে এফেক্টেড হব না আমরা, এর এফেক্টেড না, এটাও সঠিক। তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের আসলে কাজটা কি শিক্ষক হিসাবে। আমাদের শিক্ষক হিসাবে কাজটা কি শুধুমাত্র ব্ল্যাকবোর্ডে লেখা আর ছাত্রছাত্রীদেরকে বলা, তা কিন্তু নয়। শিক্ষক হিসাবে একটু আগেই আমাদের অধ্যাপক শফিউল আলম স্মরণ করিয়ে দিয়েছেন যে এই যে আমাদের আজকে বাংলাদেশ, এই বাংলাদেশ গঠনে যাদের সবচেয়ে বড় ভূমিকা ছিল তারা ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 14ই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। তাহলে আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো যুক্তি বিরোধী কাদের বিরুদ্ধে যে আমরা দাঁড়াবো এবং এটা দাঁড়ানো যে আমার সাংবিধানিক অধিকার, এটাকে যারা প্রশ্ন করছেন আমি মনে করি যে তারা সঠিকভাবে প্রশ্নটি করেন। আমি এখানে একটা জিনিস যোগ করি। আপনি বিশেষ করে শফিউল আলম স্যারকে জিজ্ঞেস করছিলেন যে সরকারের মধ্যে কারা করছে আমরা যে দাবিটা করছি। খুবই স্পষ্ট কারা করছে, যারা এই দেশের মঙ্গল চায় না, যারা চায় এই দেশটা তাবেদার একটা দেশ হিসাবে পরিণত হোক, যাদের নিজেদের যোগ্যতা নেই তারা চায় যে যারা যোগ্যতা আছে তাদেরকে দমন করে রাখা। তা না হলে কিন্তু তারা কি করতে পারবে না, তারা এই মাতাব্বরি যেটা আমরা বলি সেই মাতাব্বরি করতে পারবে না। এটা খুবই প্রচলিত গ্রাম্য একটা বিষয়, আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে। আপনি লক্ষ্য করবেন শুধু আমাদের প্রতি না, কিন্তু এই আজকেই বোধহয় আমি দেখছিলাম কোনো একটি গণমাধ্যমে এসছে যে যেই কর্মকর্তা একটি দুর্নীতির বিষয়ে, অর্থাৎ ওই একটি এগ্রো কোম্পানির অবৈধভাবে আমদানিকৃত গরু শনাক্ত করেছিলেন, তাকে বদলি করে কোনো একটা ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ বানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যার মেধা আছে, আপনারা আজকে আমরা যে আলোচনার মধ্যে আছি পেনশন থেকে কোটা, লক্ষ্য করে দেখেন এই দুইটার মধ্যেই কিন্তু একই বিষয়টা কি, মেধা শূন্য করতে হবে। তাহলে কি লাভ হবে, যারা অযোগ্য, যাদেরকে আমি বলি শব্দটা একটু অসংসদীয় না হলেও শব্দটা একটু খারাপ হয়ে যায়, যারা খুব চালতে পছন্দ করেন, নিজেদের যোগ্যতা নেই, যারা কেবলমাত্র চাটুকারিতার মাধ্যমে নিজেদের উন্নতির কথা চিন্তা করেন, সরকারের এই অংশই এর পিছনে রয়েছেন, এটা স্পষ্ট। আরো একটি কথা এখানে বলি যে দুটো দাবি প্রসঙ্গে আমাদের এখানে বলা হয়েছে সুপার গ্রেডের কথা। দেখেন লক্ষ্য করে, যেই জন্য আমাদের এই যৌক্তিক জায়গাটায় পৌঁছাতে হয়েছে, আমি কিন্তু মনে করি যে আমাদের আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। এবং মাননীয় অর্থমন্ত্রী যখন বলেইছেন আমাদের এই আন্দোলন অযৌক্তিক,
তার মানে একটি হচ্ছে আপনি যেই অর্থে বলছেন যে যারা এফেক্টেড হবে না তারা আন্দোলন করছে, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি যে কথাটা আসলে সঠিক নয়। আর একটি হতে পারে কি, যেই স্কিমের আওতায় আমাদেরকে আনা হচ্ছে এটি অত্যন্ত যৌক্তিক। যেমন আমিও মনে করি যে এমন হতেই পারে যে সরকার অর্থ কষ্টে আছে, তাহলে এখন কি করতে হবে, বিভিন্ন জায়গা থেকে সরকারের ব্যয়টা সংকোচন করতে হবে। যদি সেই অবস্থায় থেকে থাকে আমি নিজেও রাজি আছি এবং আমি নিশ্চিত আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক আমার সাথে একমত পোষণ করবেন যে সরকার যদি বলেন যে হ্যাঁ আমাদের এরকম অর্থ কষ্ট হয়েছে, আমরা পেনশন কেন আমাদের বেতনও অর্ধেক করে নিতে রাজি। কিন্তু প্রসঙ্গটা আসবে কখন, যখন যারা এটা প্রয়োগ ঘটাচ্ছেন তারা তাদের সুযোগ সুবিধাগুলোকে কি করছেন, দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ করে ফেলছেন। আমরা কিন্তু জানি না যে এই যে আমার গরিব কৃষক, এই যে আমরা যারা ভ্যাট ট্যাক্স দিয়ে চালাচ্ছি তাদের এই টাকা দিয়ে ভৃত্য ভাতা দেওয়া হয়। আমরা কিন্তু জানি না যে তাদের এই টাকা দিয়ে গাড়ি কিনে সেই গাড়ির লোন পরিশোধ, সেই ঋণের লোন পরিশোধ করার জন্য, সুদবিহীন ঋণ কিন্তু লোন পরিশোধ করার জন্য টাকা দেওয়া হয়। তাহলে সেই দেশে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ছাত্রদের মেধাকে স্বীকৃতি না দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করে তারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক নয়, তাদের একটি সুস্পষ্ট উদ্দেশ্য রয়েছে। তারা চাচ্ছে এই বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে, মেধা শূন্য জায়গায় আমাদের। ধন্যবাদ। একটা ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে গিয়ে চীন সফর এবং একটু কদিন আগে ভারত সফর করে আসলেন প্রধানমন্ত্রী। এ নিয়ে বাংলাদেশে চীনের প্রভাব, ভারতের তাতে খুশি হওয়া না খুশি হওয়া, সে নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। অধ্যাপক শাহিদুজ্জামান, আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাই। এই যে বেশ কিছু চুক্তির কথা বলা হচ্ছে, ঋণের কথা বলা হচ্ছে যেগুলো চীন থেকে বাংলাদেশ পেতে চলেছে, এবং এটাকে আবার সাবেক ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন একটি নিবন্ধে চীনের এক ধরনের আগ্রাসন হিসেবেই তুলে ধরবার চেষ্টা করেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশ সেই ভারসাম্যটা এখনো রক্ষা করতে পারছে? আমার মনে হয় মোটামুটি বাংলাদেশ ভারসাম্যটা বেশ ভালোভাবেই রক্ষা করতে পারছে। কেননা পার্শ্ববর্তী ছোট ছোট দেশগুলো নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এমনকি ভুটানও বাংলাদেশের দিকে কিন্তু শোনা গেছে তাকিয়ে থাকে যে আমরা বাংলাদেশের কি পদক্ষেপ নিচ্ছে এই যে ব্যালেন্সিং অ্যাক্ট এটাকে প্রয়োগ করার জন্য। এখন চীন সম্পর্কে যেসব সমালোচনা শোনা যায় এগুলো যদি সত্যি হতো তাহলে কিন্তু বিশ্বব্যাপী চীনের যে অর্থনৈতিক বিনিয়োগ এবং তার যে বৈদেশিক সাহায্য এবং সবচেয়ে বড় কথা তার যে প্রযুক্তিগত উৎকর্ষতা, এটা সুদূর ল্যাটিন আমেরিকায় ছড়িয়ে পড়েছে। এটা এই বাস্তবতা হয়তো আমরা দেখতাম না। পুরো নর্থ আফ্রিকান সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ল্যাটিন আমেরিকার রাষ্ট্র ব্যবস্থা, দীর্ঘ সময় এগুলো মার্কিন সাম্রাজ্যবাদের কবলে পড়ে তারা কিন্তু একেবারে মানে কপোর্দক্ষিণ হয়ে গিয়েছিল। এগুলোকে আমরা বেনানা রিপাবলিক, থার্ড ওয়ার্ল্ড হিসাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কন্ডেম করতো। আজ এই দেশগুলো কিন্তু চীনের সহযোগিতায় নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। আফ্রিকার ইথিওপিয়া, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, এইসব দেশগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে চীনের সাহায্য অত্যন্ত কার্যকরভাবে ইনফ্রাস্ট্রাকচারে মনোযোগ দিয়েছে। স্টেডিয়াম বানানো, ব্রিজ বানানো, এগুলো থেকে সরে যেয়ে মোটামুটি পভার্টি এলিভিয়েশনের দিকে মনোযোগ দিয়েছে। বাংলাদেশের বেলায় কিন্তু চীনের যে রোল, এটা নিঃসন্দেহে আমরা আরও বেশি কার্যকরভাবে ব্যবহার করতে পারতাম। আমি তো মনে করি যে প্রধানমন্ত্রী যে চীন সফরে যাচ্ছেন, আমি আন্তরিকভাবে কামনা করি যে চীনকে যেন তিস্তা প্রজেক্টের দায়িত্ব দেয়া হয়। অনেক আগে থেকেই চীনের মতো এত অভিজ্ঞ কোনো দেশ নেই যে তারা রিভার ট্রেনিংয়ে তাদের যে দীর্ঘ অভিজ্ঞতা এবং অসম্ভবকে সম্ভব করে তোলার ক্ষেত্রে চীনের যে কার্যকারিতা, এটা চীনকে অনেক আগে থেকেই বাংলাদেশ চেয়েছিল যে এই তিস্তা প্রজেক্টে হাত দিক, এবং এটা কিন্তু অনেকাংশে নিশ্চিতই ছিল যে হয়তো এই খুব শিগগিরই চীনকে সেই দায়িত্ব দেয়া হবে। কিন্তু ভারতের সাথে চীনের যে এক ধরনের আসলে দ্বৈরথ রয়েছে, সেটা আসলে এখানে কি আরো আমার ধারণা যে দেখেন, ভারতের সাথে কিন্তু চীনের একটা আলাদা অত্যন্ত নিবিড় ও গভীর অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। চীন সবচেয়ে বেশি
বিক্রি করে ভারতে। এবং স্বয়ং জয়শঙ্কর নিজেই বলেছে একবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ক্রিটিসিজমের মুখে তিনি বলেছিলেন যে চীন আর ভারত প্রাচীন সভ্যতা এবং আমরা জানি একে অপরকে কিভাবে নৈকট্যে আনা যায় এবং কিভাবে কাছে টেনে নেওয়া যায়। আমার তো মনে হয় যে আমরা যদি এই চীনকে, আপনি পদ্মা ব্রিজের দিকেই তাকিয়ে দেখেন, যেখানে একসময় ওয়ার্ল্ড ব্যাংক রিয়েলি রাজি হওয়ার আগে প্রত্যাখ্যান করেছিল, বলছে ইউ ক্যান হ্যাভ দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট ফেরিজ অ্যাট এ মাচ লেস কস্ট রাদার দেন বিল্ড এ ব্রিজ। এই পরিস্থিতি থেকে সরে যে শেষ পর্যন্ত চীন নদীর নিচে আরেকটা নদী, সেরকম একটা বাস্তবতায় অসম্ভবকে সম্ভব করে তুলেছে অত্যন্ত কম সময়ে। এখানে আমি বলবো চীনের উৎকর্ষতা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তারা কিন্তু বিজ্ঞানের প্রয়োগকে অনেকাংশেই বাস্তবসম্মত করে তুলতে পেরেছে। সেদিক থেকে চিন্তা করলে আমাদের এই ঘনবসতিপূর্ণ দেশে, যেখানে আমাদের ভূমি সংস্কার করা দরকার, বঙ্গোপসাগরে নতুন বিশাল ভূমি জেগে উঠছে, এইসব বাস্তবতাগুলো যদি আমরা সামনে রাখি তাহলে চীন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হবে। এবং এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আগামীতে যদি প্রধানমন্ত্রী যখন চীনে যাচ্ছেন, তিনি নিশ্চিতভাবে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেবেন, এটাই আমরা মনে প্রাণে আশা করি। এবং আমার মনে হয় এটাও চিন্তা করলে ভুল হবে না যে ভারতের সাথে চীনের যে অত্যন্ত নিবিড় ডিপ্লোম্যাটিক ডায়ালগ চলছে গোপনীয়তার সাথে, সেখানে তাদের যে উত্তরের যে প্রবলেমগুলো রয়েছে, ডোকলাম নিয়ে, অরুণাচল প্রদেশ নিয়ে, এমনকি সেভেন সিস্টার্সের অ্যাক্সেস নিয়ে, এগুলোর ব্যাপারে কিন্তু ভারত আর চীন অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছে। হয়তো তারা এগুলো খোলাখুলি এখনো তুলে ধরে না। সুতরাং সেই দিকটা খেয়াল রেখে আমাদেরকে চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক গভীর করতে হবে। অধ্যাপক সত্তার যদি এই প্রসঙ্গে কিছু যোগ করতে চান। জি, ধন্যবাদ। আসলে তো মূল বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের স্বার্থের জন্য যে কোনো কিছু করাটাই যুক্তিসঙ্গত, এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যে ভারসাম্য রাখা। যেই বিষয়টি প্রফেসর শহীদুজ্জামান বলছিলেন, আসলে যে আমি যেই বিষয়গুলো, যেই উপকারগুলো, আমার যেই চাওয়াগুলো আমি ভারতের কাছে পাবো না, সেটা আমাকে চীনের কাছে যেতে হবে। আবার আমি যদি পাশ্চাত্যের কাছে যেটা পাবো না, সেটার জন্য আমাকে চীনের কাছে যেতে হবে, ভারতের কাছে যেতে হবে। যেটা আমি চীনের কাছে পাবো না, সেটা প্রয়োজনে আমাকে পাশ্চাত্যের কাছে যেতে হবে, ভারতের কাছে যেতে হবে। আমি যদিও আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞ নই, কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটা বুঝি যে আমার নিজের স্বার্থের জন্য আমাকে যা যা করণীয়, এটাই হচ্ছে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি। সেক্ষেত্রে আমরা এতদিন ধরে যেই দিকেই বা যে কোনো দিকেই অতিরিক্ত ঝোঁকা অথবা কোনো দিকটা একেবারে বিমুখ হয়ে যাওয়া, কোনোটাই আমার মনে হয় যে আমাদের জন্য উপকারী হবে না। ধন্যবাদ। বিশেষ করে মনে হয় আমরা বুঝতে পেরেছি। শেষের দিকে অধ্যাপক ভূঁইয়া যদি আর কিছু যোগ করার থাকে। না, যেটি আমি বলতে চাই যে ধরেন বাংলাদেশ যেভাবে আগাচ্ছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ভারসাম্যপূর্ণ কূটনীতি চালিয়ে যাচ্ছেন, সেটা বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই উনি করছেন। আমাদের উন্নয়নের জন্য ভারতকেও দরকার, চীনকেও দরকার। কারণ হচ্ছে যে এই মুহূর্তে পৃথিবীতে চীন এবং ভারত দুটি ইমার্জিং পাওয়ার এবং ইকোনমিক পাওয়ারও। তো এই যে ইমার্জিং ইকোনমিক, টেকনোলজিক্যাল এবং মিলিটারি পাওয়ার, তো এই দুটি পাওয়ারের সাথেই আমাদের সমানভাবে সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের স্বার্থটা রক্ষা করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। যে সরকার সেই দিকে এগুচ্ছে এবং আমরা আশা করব যে সামনে যে চীন সফর হবে, সেই সফরেও বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হবে এবং বাংলাদেশের স্বার্থে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো গৃহীত হবে, এই বিশ্বাস আমার আছে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।